বলছি যে বাংলাদেশের সাহিত্য বা সংস্কৃতিতে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আমি খুব একটা ওয়াকিবহাল নই, একেবারেই নই। এই বিশেষ দুজন আমার খুব প্রিয়, এই দুজনের আখতারুজ্জামানের গদ্য তো অনেকদিন আগেই আবিষ্কার করেছি, মানে ওটা তো প্রায় আমাদের মানে অবশ্য পাঠ্য কি কি সেই নিয়ে যারাই কথা বলেন তাই বলেন। আখতারুজ্জামানের ছোট গল্প আগে পড়েছি, পরে উপন্যাস গুলো পড়েছি। শহীদুল জাইটা খুব আকস্মিক ভাবে আমি আমি জানতুমও না ওর নাম। আমি যখন খবরের কাগজে চাকরি করি তখন আমার যিনি বস তিনি আমাকে এসে একদিন বলেন যে তুই কি জানিস এর নাম, তুই কি এর কোনো বই পড়েছিস? আমি বলি না, আমি এরকম কোনো বই পড়িনি। তারপর উনি আমাকে বোধহয় ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প এই বইটা প্রথমে দেন। সেই বইটা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই এবং তারপর ধীরে ধীরে শহীদুল জাহিরের সমস্ত লেখাই প্রায় পড়ি। এবং আমার খুব অবাক লাগে যে আখতারুজ্জামান ইলিয়াসের নাম তো অনেকে জানেন, কিন্তু শহীদুল জাহিরের নাম অতটা বেশি তখনও অবধি আমাদের পশ্চিম বাংলায় লোকে জানতেন না। অথচ উনি যে পরিমাণ নিরীক্ষা করে গেছেন, যে পরিমাণ, মানে আমি অবাক হয়ে যেতাম যে একটা দুটো গল্পে একটা গদ্যভঙ্গি নিরীক্ষা উনি করলেন, তারপর আর করলেনই না। অর্থাৎ উনি পুনরাবৃত্তিতে বিশ্বাসী করেন না, উনি নিজেকে রিপিট করবেন না, উনি আবার একটা অন্য দিকে চলে গেলেন। যেভাবে উনি বাক্য গঠন করেছেন, যেভাবে প্রায় অনন্ত বাক্য চলতে থাকে এক একটা ছোট গল্পের মধ্যে দিয়ে, আমি স্তম্ভিত। মানে আমার যেটা সবচেয়ে আশ্চর্য লাগে সেটা শহীদুল জাহিরের সংযম, যেখানে একজন লোক যদি একটা কোনো নিরীক্ষা করতে চায় সেটাকে নিজস্ব শৈলী হিসেবে প্রচার করার জন্য এটা নিয়মই সে অনেকগুলো সেই রকম কাজ করে যাতে লোকে ও আচ্ছা এইটা এটা এই লোকটা পারে এই বলে চিহ্নিত করে। কিন্তু ওর সংযম এত দূর যে উনি একটা একটা গল্প লিখলেন, সে গল্পটা একদম অন্য রকমের, তারপর সেইটা সেদিকে আর গেলেনই না, উনি আবার আরেকটা অন্য রকমের গল্প লিখলেন। এইটা দেখে আমার এত ভাল লাগে যে একটা সময় আমি খুব বেশি এই দুজনের লেখা পড়তাম। এবং আপনি যে বইটার কথা বলছেন দু ছক্কা পাঁচ, ওটা একটা কলাম যেটা আমি তখন কাজ হ্যাঁ। করতাম সংবাদ সংবাদ প্রতিদিন, তাদের রবিবারের ক্রোড়পত্র রোববার, সেখানে আমি একটা নিয়মিত কলাম লিখতাম, দু ছক্কা পাঁচ তার নাম। ওই কলামটা আমি চেষ্টা করেছিলাম সাধারণত আমি যেরকম লিখি তার চেয়ে একটু অন্যভাবে লেখার, তার ভাবনার দিক থেকেও, তার গদ্য শৈলীর দিক থেকেও। এবং এই দুটো ক্ষেত্রেই, অর্থাৎ ভাবনাটা কিভাবে চলবে আর গদ্যটা কিভাবে চলবে, এই দুটো ক্ষেত্রেই আমি এই দুজনের দ্বারা অনেকটা তখন প্রভাবিত ছিলাম। আচ্ছা, এই আচ্ছা। সেই সেই জন্যই আমি এই দুজনকে এই বইটা উৎসর্গ করেছি। সাধারণত আমি বই উৎসর্গ করি একজনকেই, দুজনকে করার কথা না। কিন্তু ওই সময়টা আমার যতদূর মনে পড়ছে 2009 থেকে 2011 এই দুটো বছর আমি লিখেছিলাম কলামটা। এই দুজনের দ্বারা আমি এত প্রভাবিত থাকতাম, এতবার আমি এদের দুজনের লেখা পড়তাম যে আমি এই দুজনকে উৎসর্গ করাটাই ঠিক মনে করেছি। ওয়াই টুকে ছবিতে কিন্তু কোথাও আর্ট ফিল্মকে ব্যঙ্গ করা নেই। মানে ওয়াই টুকে ছবিতে বহু ব্যঙ্গ করা হয়েছে অনেক কিছুকে, সবচেয়ে বেশি ওই সময়কার যুব সমাজকে। ওয়াই টুকে বানানো হয়েছিল 1999 সালে, শুটিং হয়েছিল, স্ক্রিপ্টটা তখন হয়েছিল, 2000 সালে শেষ করা হয়েছে ছবিটা। ওই সময়কার যে যুবক যুবতী তাদের যে ধ্যান ধারণা, যেরকম জীবন যাপন, তাকে নিয়ে একটু মজা করা হয়েছে। সবকিছুকেই খারাপ বলা হয়েছে, ছেলেদেরও খারাপ বলা হয়েছে, মেয়েদেরও খারাপ বলা হয়েছে, কিন্তু আর্ট ফিল্মকে বলা হয়নি খুব একটা খারাপ। একজন একটু বলে সেটা আর্ট ফিল্মকে খারাপ বলে না, সেটা সে বলে এমন কিছু পণ্ডিতকে, পণ্ডিতের উদ্দেশ্যে একটু ভুল ফোটানো আছে, যারা কতগুলো আর্ট ফিল্মের নাম আর টার্ম শুধু ছুঁড়ে ছুঁড়ে যায় এবং তদ্বারা নিজেকে একটু খুব বড় গ্রামবাড়ি একটা ইমেজ দেওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ অব্দি হয়তো ওই ছবিটার রস তারা যে অনুধাবন করতে পেরেছে তার মানে নেই। কিন্তু আর্ট ফিল্মকে বাজে কথা বলা হয়নি, বলা হচ্ছে যে ওই হয় না যে আমি বইটা পড়লুম না ব্লগটা পড়লুম আর তারপর আপনার কাছে এসে খুব পণ্ডিতি বলালুম। আমি ছবিটা দেখলাম না কিন্তু চারটে নাম জেনে নিলাম, কিন্তু তারপর বললাম যে এই ডিরেক্টর ওই ডিরেক্টর বলে আমি আড্ডাটা জমাবার চেষ্টা করলাম। সেই লোকগুলোর প্রতি একটু উল্পটানো আছে বটে।